সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বাংলার নীতিশ কুমার মানে পল্টুরাম, যিনি শীতকালে কংগ্রেস, গরমকালে তৃণমূল, বর্ষাকালে বিজেপি করেন, সেই দলবদলু হুমায়ুন কবিরের সাথে এক বিলাসবহুল হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেলিম কোনো অন্যায় করেন, তিনি তার দলের নীতি আদর্শ মেনেই কাজ করেছেন। এইটাই তো সিপিএম এর অঘোষিত নীতি, যে তারা বাইরে তাদের বামপন্থার মুখোশ, লাল পতাকা, মার্কস লেনিনের নাম মুখে, কিন্তু আসলে তারা ক্ষমতার লোভে, ক্ষমতার লাড্ডু খাওয়ার জন্য যে কোনো সময় একচটিয়া পুঁজিপতিদের দল, মৌলবাদী শক্তি সকলের সাথে তারা গাঁটছড়া বাঁধতে পারে। সেলিম তার পূর্বসূরি জ্যোতিবাবু, যিনি পলিট ব্যুরো সদস্য ছিলেন এবং তিনি কিংবদন্তি নেতা সিপিএম, 1989 সালে জ্যোতিবাবুর পদাঙ্ক অনুসরণ করেছেন সেলিম মাত্র। সেই সময় জ্যোতিবাবু এবং সিপিএম ঘোষণা করেছিল যে বফর্স কেলেঙ্কারির নায়ক কংগ্রেসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, এবং এই বাঁচানোর জন্য তারা বিজেপির সাথে তলে তলে গাঁটছড়া বেঁধেছিল। জ্যোতিবাবু সেই সময় গোপনে গোপনে দিল্লিতে শিল্পপতি বীরেন যে শাহ, যিনি তখন বিজেপির সহসভাপতি ছিলেন, তার বাড়িতে বাজপেয়ীর সাথে বারংবার বৈঠক করেছেন, সলা পরামর্শ করেছেন কিভাবে কংগ্রেসকে আটকাতে হবে। তখন ছিল কংগ্রেসকে আটকাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এখন পশ্চিমবাংলায় বলছে যে বিজেপি তৃণমূলকে আটকাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এবং তখন কংগ্রেসকে আটকানোর জন্য বাজপেয়ীর সাথে গোপন সলা পরামর্শ করে 1989 ইলেকশনে ভিপি সিংকে প্রধানমন্ত্রী করেছিল ন্যাশনাল ফ্রন্টে। ঠিক এখন যেমন কংগ্রেসকে সঙ্গে নিয়ে বলছে বিজেপিকে ঠেকাতে হবে। তো সিপিএম সেই সময় বারবার নৈশভোজ করত, এবং জ্যোতিবাবুর ভয় ছিল, সিপিএম পার্টির ভয় ছিল যে এই খবর যেন লিক না হয়। জ্যোতিবাবু বলতেন যে সংবাদ মাধ্যমে যেন প্রকাশ না পায়, বিজেপি নেতাদের অনুরোধ করতেন। কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন এল.কে. আদবানি। তার বই মাই কান্ট্রি মাই লাইফে তিনি এই ঘটনাগুলো উল্লেখ করেছেন, এবং এই ঘটনাগুলো তার বইতে প্রকাশ পাওয়ার পর জ্যোতিবাবু স্পিকটি নট, সিপিএম পার্টি এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেয়, তারা একেবারে নিশ্চুপ। কারণ এটা ওপেন সিক্রেট ছিল যে ন্যাশনাল ফ্রন্টের ভিপি সিংকে বাইরে থেকে সমর্থন দিয়ে গাঁটছড়া বেঁধে বিজেপি এবং সিপিএম সরকার এনেছিল। কলকাতায় সেই সময় ভিপি সিংকে নিয়ে বাজপেয়ী এবং জ্যোতিবাবু হাত ধরাধরি করে একটি সভার ছবি প্রিন্ট মিডিয়া ভাইরাল হয়েছিল। তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না। সুতরাং জ্যোতিবাবু গোপনে গোপনে বাজপেয়ীর সাথে দেখা করে যে আজকে সেলিম কি পদাঙ্ক অনুসরণ করছে, তিনি তো কোনো অন্যায় করেননি। এটাই তো সিপিএম এর নীতি। তো দেখুন, আদবানি এই তথ্য হাটে হাড়ি ভেঙে দেওয়ার পরও জ্যোতিবাবুরা কোনো কথা বলেননি। শুধু তাই নয়, যখন 1990 সালে আদবানি রাম মন্দিরের দাবিতে রথযাত্রা করলেন, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ঢুকলেন রথযাত্রা নিয়ে, জ্যোতিবাবুর প্রশাসন সে রথযাত্রাকে সহযোগিতা করেছিল, তাকে গ্রেপ্তার করেনি, তাকে আটকায়নি। সেই সময় পুরুলিয়ার ঝালদা সহ বেশ কিছু অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আদবানি রথযাত্রা যেখান দিয়ে উত্তর ভারতে দাঙ্গা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারে ঢুকতেই সমস্তিপুরে গিয়ে লালু প্রসাদ যাদব, যিনি
বামপন্থী নন, তিনি কিন্তু আদবানিকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি বামপন্থী নন, মুলায়ম সিং যাদব, তিনি গুলি চালিয়েছিলেন। তিনি পুলিশ নামিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন এই সাম্প্রদায়িক রথযাত্রাকে বন্ধ করার, কিন্তু জ্যোতিবাবু চুপ ছিলেন, ঝোলা থেকে আরো কোনো বিড়াল বেরিয়ে পড়ার ভয়। তো এই যে সিপিএম এর ঘোষিত নীতি, কেন তিনি জানতেন না সেলিম বাবু যে এই হুমায়ুন কবির তিনি দলবদ্ধ শুধু নয়, হুমায়ুন কবির সাসপেন্ড হওয়ার পর সম্প্রতি তিনি মিডিয়ার সামনে অন ক্যামেরা বলেছেন যে প্রয়োজনে দুটো আসনে দাঁড়াবো, জিতবো, আবার দিদির কাছে যাব, জামাই আদর নিয়ে দলে ঢুকবো। আর তা না লড়লে ভোটে লড়বো, একটা না, মুর্শিদাবাদের 2টো সিটে লড়বো, রেজিনগর লড়বো আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। 2টো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকবো। এইসব সেলিম জানেন, তা সত্ত্বেও তার কিসের দায় যে তিনি রুদ্ধদ্বার বৈঠক করলেন জ্যোতিবাবুর মতো? তিনি জানতেন না যে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে কিছুদিন আগে বলেছে 2 ঘন্টার মধ্যে হিন্দুদের লাশ কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। সবই জানতেন, তাহলে তার দায় ছিল, সব জেনেও তাকে যেতে হয়েছে। এই দায়টা কি? যে দায় আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, পুরোপুরি মৌলবাদী নেতা, তার সাথে যে গাঁটছড়া বাঁধলো সিপিএম, যে আব্বাস সিদ্দিকী নিজেই বলেছে আমি বিজেপিকে পছন্দ করি, অন ক্যামেরা বলেছে। কেন টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে? আমরা যারা বিজেপি কে পছন্দ করি, আমরা টিএমসি কে ভোট দিয়ে কি করব? কেন টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে? আমরা যারা বিজেপি কে পছন্দ করি, আমরা টিএমসি কে ভোট দিয়ে কি করব? তো সে নওশাদ সিদ্দিকী আজকে যিনি সেকুলার করে ঘুরে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের দেওয়া জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে 22 জন সিকিউরিটি নিয়ে যা খরচা বহন করছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনি করছে, তার সাথেও জোট বেঁধেছেন। তাহলে দায়টা কি সিপিএম এর? দায় হচ্ছে একটাই, সেটা হলো পশ্চিমবঙ্গের সিপিএম এর আসন সংখ্যা 0। বিগত 34 বছরে সিপিএম যেভাবে পশ্চিমবঙ্গে পুঁজিপতিদের ম্যানেজারি করেছে, মানুষের গণ আন্দোলনের উপর চূড়ান্ত দমনগুলো নামিয়ে এনেছে, নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড় নেতার মতো গণহত্যা চালিয়েছে, সেই সিপিএম কে সঙ্গত কারণে মানুষ ইতিহাসের রাস্তা করে ফেলে দিয়েছে। সিপিএম জানে সেখান থেকে উঠে আসা খুব মুশকিল, তাই তারা অঙ্ক কষছে যদি মুসলিম ভোট ভাগ হয়, সেই ভাগের একটা টুকরো যদি পায়, তাহলে তারা একেবারে নবান্নে মুসলিম ভাবে ঢুকে যাবে। সিপিএম এই অঙ্কই 1989 সালে করেছিল। বিজেপি 1984 সালে লোকসভায় মাত্র 2টো আসন পেয়েছিল, আর সিপিএম এর সাথে গাঁটছড়া বেঁধে 1989 সালে বিজেপি পৌঁছে গেল 85টা আসনে। কোথায় 2, কোথায় 85। সিপিএম এই রাস্তা তৈরি করেছে। সিপিএম বিজেপিকে, মৌলবাদী শক্তিকে দেশের বুকে বড় করেছে। আজকে ত্রিপুরায় বৃক্ষ সিপিএম তৈরি করেছে, বিজেপি কেরালায় তাই করছে। এবং সিপিএম তার ভোটের সাথে গাঁটছড়া বেঁধে, কারণ সিপিএম 84 সালে 22টা আসন পেয়েছিল, বিজেপির সাথে গাঁটছড়া বেঁধে পিপি সিং কে সমর্থন করে 33টা আসন পেয়েছিল। তো আমরা পরিষ্কারভাবে যেটা বলছি যে সিপিএম এটা নতুন কোনো ঘটনা নয়, কোনো অনৈতিক কাজ তারা করেনি, এটাই তাদের গেরিলা কায়দা, যে ওপরে বামপন্থার মুখোশ, তলায় তলায় ক্ষমতার লাড্ডু খাওয়ার জন্য তারা মৌলবাদী শক্তির সঙ্গে বিভিন্ন সময় কাটছড়া বেঁধে। কেরালায় তারা মুসলিম লীগের সাথে সরকার করেছে এই সিপিএম,
কি নতুন কেন হবে? বিস্ময়ের কোনো ব্যাপার নেই। আর এই শিক্ষায় শিক্ষিত হয়েছে বলেই, এই ধরনের বামপন্থী সংস্কৃতির চর্চা করেছে বলেই আজকে শতরূপ অন ক্যামেরা বলছে যে সব দায় কি সিপিএম এর, তৃণমূল বিজেপি 5 বার দল বদল করা, হুমায়ুন কবিরকে দাঁড় করাবে, কথা বলবে, আর আমাদের বেলায় দোষ। ভাই প্রশ্ন করার, তোমরা এর আগে হুমায়ুন কবিরকে কংগ্রেস থেকে এনে নিজের দলের এমএলএ তারপর মন্ত্রী বানিয়েছিলে, তারপর সে আবার তৃণমূলের পতাকাটাকে আস্থা করে ফেলে দিয়ে চলে গেল, আবার তাকে ফেরত আনলে তৃণমূলের দলে এনে তাকে আবার এমএলএ বানালে। বিজেপি এই জায়গায় একটা প্রশ্ন, যে এইরকম একজন পলিটিশিয়ান, তাকে কি সিপিআইএম ভরসা করবে? না দেখুন, আরে সমস্ত ভরসা সিপিএম তো বলেনি এখনো ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত রীতিনৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে আছি? তুমি একটা লোককে 5 বার দল বদল করে দলে আনবে, তাকে এমএলএ বানাবে, মন্ত্রী বানাবে, বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে, আর তারপরে যাবতীয় কৈফিয়ত সিপিএমকে দিতে হবে। বিজেপি প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী বানালে দোষ নেই, আর সিপিএম এর কেউ তার সঙ্গে কোথাও দেখা হয়েছে কথা বললে সিপিএম এর অপরাধ হয়ে গেল। যখন ভোটের জন্য রাজনীতি করবে তখন নৈতিকতার প্রশ্ন আসবে না। আর যাবতীয় নৈতিকতার ঠেকা তোমরা সব সরকারি দল, সরকার চালাচ্ছ, তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্য সরকার চালাচ্ছ, ওনারা নৈতিকতা ধার ধারবেন না, যাবতীয় ঠেকা আমরা নিয়ে। এইটা কি বামপন্থী সংস্কৃতির নমুনা? একটা যুব নেতা বলছে আগামী দিনের, এটা বামপন্থার পরিচয়? আসলে যে ধরনের সংস্কৃতি তারা বহন করছে, যে ধরনের শিক্ষা শিক্ষিত সেটাই বলছে, এটা নতুন কথা না, সেদিন কোনো অন্যায় করেন। আজকে যখন পশ্চিমবাংলার বুকে প্রয়োজন ছিল সিপিএম এর মতো, সত্যি যদি তারা বামপন্থী হতো, তাহলে বিকল্প একটা বামপন্থী জোট তৈরি করা, মানুষের সামনে রাখা। পচা গলা দক্ষিণপন্থী দলগুলো যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তখন সত্যিকারের বিকল্প একটা বামপন্থী রাজনীতি সিপিএম পশ্চিমবাংলায় দিতে পারত, সেটা তারা না দিয়ে সেই একইভাবে দ্বিচারিতা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনাদের মতামত পেলে আমি আরো সমৃদ্ধ হব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।